Okay, now I can see your video. ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জাস্ট হাত তুলে একটুখানি রেসপন্স যদি করো। বাঁশবেড়ি মিউনিসিপাল হাই স্কুল। ওকে। তোমাদের যদি মাইক্রোফোনটা কাজ করে তাহলে তোমরা একটুখানি বলবে তোমাদের কি নেক্সট উইক থেকে পুজোর ছুটি পড়ছে? এনিওয়ান? না। একজন হাত নেড়ে বলেছে না। ওকে, পুজোর ছুটি বোধহয় আমেজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। নাহলে বেশ কিছু স্কুল যারা রেগুলারলি জয়েন করে বা হয়তো কোথাও কোথাও কোনো পরীক্ষা তো বোধহয় খুব সম্ভবত শেষ হয়ে গেছে। তো এনিওয়ে, আমি ইউনিভার্সিটি থেকে ক্লাস নিচ্ছি না, তো তার ফলে কিছু লজিস্টিক্স সমস্যা হতে পারে। আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটুখানি মাইক্রোফোনটা অন করে আমাকে জানিও। ওকে, চলো তো, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছিলে? দেখতে পাচ্ছিলে? একটু হাত তুলে যদি বলো হ্যাঁ বা ঘাড় নাড়িয়ে, আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছ। ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমার যতদূর মনে পড়ছে আমরা আগে একদিনকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের ডাইজেশন পদ্ধতি এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা কোথায় কোথায় পরিপাক হয় শর্করা জাতীয় খাবারের, এবং সেক্ষেত্রে উৎসেচকের কি ভূমিকা, আগে একটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম আমরা। তাও আমি এই ভিডিওটা দেখি আজকের ক্লাসটা আবার স্টার্ট করছি। যেমন আমরা যখন কোনো কিছু খাবার খাচ্ছি, এটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। খাবার খাওয়ার পরে আমার ভাত, রুটি, চিনি, গুড়, শর্করা জাতীয় খাবারগুলো যখন খাচ্ছি তখন সেটার হচ্ছে কি পরিপাক মুখে শুরু হয়, পাকস্থলীতে সেটা কোনো পরিপাক হয় না, এবং সেটা যখন আমাদের ক্ষুদ্রান্তে পৌঁছয় সেগুলো আরো ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, ডাইস্যাকারাইডে পরিণত হয়। সেই ডাইস্যাকারাইড গুলো থেকে ক্ষুদ্রান্তের মধ্যে মনোস্যাকারাইড উৎপন্ন হয়। মনোস্যাকারাইড মানে মনো মানে এক, স্যাকারাইড মানে একটাই মাত্র শর্করা জাতীয় মলিকিউল থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে খুব সহজে যদি বলতে চাওয়া হয় তাহলে এটা হচ্ছে গিয়ে শর্করা জাতীয় খাবারের কি পরিণতি হবে। তাহলে শর্করা জাতীয় খাবার যদি ভেঙে আমাদের হচ্ছে গিয়ে মনোস্যাকারাইড তৈরি হয়, তাহলে সেই মনোস্যাকারাইড গুলোকে শোষণও করার দরকার রয়েছে, তবে গিয়ে সেটা রক্তে পৌঁছবে এবং রক্ত থেকে শরীরের যে অংশে দরকার সেই অংশে পৌঁছবে। সেই কারণে সেই প্রসেসটার নাম হচ্ছে শোষণ, বা ইংলিশে যেটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের শোষণ। সেটা কোথায় হয়? মেনলি ডুওডিনাম এবং আপার জেজুনাম। আমাদের ক্ষুদ্রান্তে যে ডুওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম পরপর তিনটে অংশ রয়েছে, পাকস্থলীর ঠিক পরবর্তী অংশটা হচ্ছে ডুওডিনাম। সেই ডুওডিনাম এবং জেজুনামের প্রথম অংশে হচ্ছে কি আমাদের হাইয়েস্ট ক্যাপাসিটি, আমাদের সব থেকে বেশি ক্যাপাসিটি রয়েছে এই সুগার বা শর্করা জাতীয় খাবারকে শোষণ করার। কি ধরনের সুগারকে আমরা হচ্ছে কি শোষণ করতে পারি যেটা আমাদের শরীরের জন্য দরকার? আমরা গ্লুকোজকে হচ্ছে গিয়ে শোষণ করতে পারি, আমরা গ্যালাক্টোজকে শোষণ করতে পারি, এবং আমরা ফ্রুক্টোজ মলিকিউল করতে পারি। এবং এই শোষণের পদ্ধতিটা যদি দেখো, আমাদের কি রয়েছে, আমাদের ক্ষুদ্রান্ত রয়েছে, ক্ষুদ্রান্তের গাত্রে কি থাকে? অনেক কোষ থাকে, এরকম অনেক অনেক কোষ থাকে ক্ষুদ্রান্তের গাত্রে। ঠিক আছে, হয়তো খুব ভালো পরিষ্কার না হলেও ছবিটা, এবং ক্ষুদ্রান্তের গাত্রে বেশ কিছু এরকম কোষ রয়েছে, এবং সেখানে অবভিয়াসলি আঙুলের মতো বিভিন্ন প্রজেকশন থাকে। তো সেই রকমই একটা কোষকে ধরে নাও, এই কোষটা। ঠিক আছে, ওরকম একটা কোষ হচ্ছে গিয়ে এই কোষটা যেটা তোমরা দেখছো। তো সেই কোষটার কাজ কি? সেই কোষটা হচ্ছে এই গ্লুকোজ, গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ এই ধরনের সুগারকে, শর্করাকে শোষণ করতে পারে। কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, তোমরা কতজন জানো জানি না। আচ্ছা বলো তো, তোমরা যদি
আমাদের পুরোনো দিনে গরমকালে একটা খুবই কমন কনসেপ্ট রয়েছে, ধারণা রয়েছে, দেখবে নুন চিনির জলের কথা খাওয়ার কথা বারবার বলা হয় বডিকে রিহাইড্রেট করার জন্য। কারণ ঘামের মাধ্যমে আমরা হচ্ছে কি প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তার সাথে প্রচুর পরিমাণে আমাদের শরীর থেকে সোডিয়াম নামক একটি মিনারেলও বেরিয়ে যায়, আরো অজস্র জিনিস বেরিয়ে যায়। কিন্তু সেটাকে যদি আমরা পুনরায় পেতে চাই, তার জন্য খুব ভালো একটা সোর্স হচ্ছে গিয়ে কি, উৎস হচ্ছে জল, জলের মধ্যে চিনি, আর তার সাথে দেখবে একটা ছোট্ট একটুখানি একটা পিঞ্চ, একটুখানি এক চিমটে নুন দিয়ে দেওয়া হয়, দিয়ে সেটাকে গুলে আমরা খাই। তো এই চিনির সাথে নুনের দরকার কেন পড়লো? শুধু যদি আমরা জলের মধ্যে 2 চামচ চিনি গুললাম, গুলে খেয়ে নিলাম, তাহলেও তো কার্যকলাপ মানে কাজটা হতে পারতো, কিন্তু সেটা হচ্ছে কি হয় না অনেক সময়। কারণ তোমরা এখানে এবারে বুঝতে পারবে, দেখতে পারবে কেন নুনের গুরুত্বটা রয়েছে। কারণ নুনের মধ্যে থাকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে কিছুটা পরিমাণে সোডিয়াম, যেটার নাম হচ্ছে কি সোডিয়াম, মানে Na, তোমরা কেমিস্ট্রি বা রসায়নবিদ্যায় হয়তো পড়েছো, Na+, সোডিয়াম, এটাকে কি বলা হয়? সোডিয়াম। এই সোডিয়ামের উপস্থিতিতেই গ্লুকোজ এবং গ্যালাক্টোজ বস্তুটাকে, শর্করাটাকে আমরা শোষণ করতে পারি। সোডিয়াম যদি শরীরে কম থাকে বা খাবারের মধ্যে, আমাদের অনেকটাই অসুবিধা হবে এই গ্লুকোজ এবং গ্যালাক্টোজ জাতীয় খাবারের শোষণ করতে। ঠিক আছে? যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি পরবর্তী ছবিটাকে একটুখানি জুম করছি, তাহলে হয়তো তোমরা একটু ব্যাপারটাকে আর একটুখানি ভালোভাবে হয়তো বুঝতে পারলেও পারতে পারো। যেমন এখানে দেখো, তোমরা যদি আমার কার্সারটা দেখতে পাও, একটা লাল রঙের দেখো একটা অ্যারো দেওয়া আছে। লাল রঙের অ্যারোটার এদিকে লেখা আছে, বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ গ্যালাক্টোজ লেখা আছে এবং গ্লুকোজ লেখা আছে। সেই গ্যালাক্টোজ এবং গ্লুকোজটা অ্যারো মানে ভেতর দিকে ঢুকবে, কোষের ভেতরে ঢুকবে সেই গ্লুকোজটা, কিন্তু সেই পদ্ধতিটাতে দেখো লেখা আছে 2Na+, মানে 2টো সোডিয়াম লাগবে। মনে করো কোনো কারণে হচ্ছে কি আমার যদি খাবারের মধ্যে সোডিয়াম অনুপস্থিত থাকে, ধরো আমি হচ্ছে কি প্রচুর পরিমাণে ভাত খেলাম, মানে ভাতের মধ্যেও কিছুটা পরিমাণে হচ্ছে কি সোডিয়াম থাকছে, কিন্তু আমি যদি তার সাথে যদি সোডিয়াম পুরোপুরি না থাকে, তাহলে হচ্ছে ওই তরকারিতে হচ্ছে কি একদমই নুন নেই, বা কোনো খাবারের মধ্যে যদি সোডিয়াম অনুপস্থিত থাকে তাহলে উৎপাদনের সময়তেই, তাহলে কি হবে, সেই ধরনের খাবার, শর্করা জাতীয় খাবার কিন্তু আমরা শোষণ করতে অনেক দেরি হবে, বা সেই শর্করা জাতীয় খাবারটা কিন্তু শোষণ হবে না। ঠিক আছে? সেই পরিমাণ মতো খাচ্ছি অনেকটা, কিন্তু শরীরে কিছুই পৌঁছচ্ছে না। শরীরে কিছু পৌঁছচ্ছে না বলতে ক্ষুদ্রান্তের মধ্যে পৌঁছচ্ছে, কিন্তু ক্ষুদ্রান্ত থেকে রক্ত, রক্ত থেকে বাহিত হয়ে সেটা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ, পেশি এবং মস্তিষ্ক, ব্রেন, সেখানে পৌঁছচ্ছে না। তার কারণ সোডিয়ামের হচ্ছে গিয়ে ঘাটতি রয়েছে কোথায়? খাবারের মধ্যে। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তার মানে তোমরা এখান থেকে কি বুঝতে পারছো, আমরা যদি শর্করা জাতীয় খাবারকে শোষণ করতে চাই, আমাদের অন্যতম একটা উপাদান হচ্ছে গিয়ে সোডিয়ামের দরকার পড়বে। ঠিক আছে? এবং তার জন্য হচ্ছে গিয়ে কি হবে, শর্করাটা এদিক থেকে আমাদের রক্তের মধ্যে প্রবেশ করবে। রক্ত কোন দিকে আছে? রক্তটা এই দিকে আছে। ধরে নাও এটা একটা রক্তবাহ, লাল রঙের যে একটা টিউবের মতো আঁকলাম, সেটা রক্তবাহ। সেইখানে গ্লুকোজটা আসার পরে সেখান থেকে গ্লুকোজটা কোথায় চলে যাবে? রক্তে ঢুকে যাবে। এই যে গ্লুকোজের কথাটা এখানে বলা হচ্ছে। ওকে, কুইকলি আমরা এবারে একটু দেখে নেব। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটা তো গেল হচ্ছে কি শর্করা জাতীয় খাবারের, তাহলে আমরা তো শুধুমাত্র শর্করা জাতীয় খাবার ডায়েটের মাধ্যমে খাই না, আমরা খাওয়ার সময় হচ্ছে কি কি করি, আমরা প্রোটিন জাতীয় খাবারও খাচ্ছি, আমরা কিছু পরিমাণে হচ্ছে গিয়ে ফ্যাটও খাচ্ছি। প্রোটিন বলতে কি, ধরো তুমি হচ্ছে গিয়ে খিচুড়ি, তার মধ্যে কি রয়েছে? ভাত রয়েছে এবং ডাল রয়েছে, বা ভাতের সাথে ডালটাকে একটু মেখে খেলে, বা ভাতের সাথে হচ্ছে গিয়ে ডিম, বা ভাতের সাথে হচ্ছে গিয়ে মাছ মাংস কিছু খেলে, বা কেউ একটা পনির খাচ্ছে, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কি থাকে? বেশ কিছু পরিমাণে বা দানা শস্য বা শস্য জাতীয় খাবারের মধ্যে প্রোটিন থাকে। প্রোটিন, সেই প্রোটিনটা কিন্তু শুনলে আশ্চর্য হবে, বা তোমরা হয়তো অলরেডি পড়েছো, মুখের মধ্যে আমাদের মাউথ, আমরা যখন চিবোচ্ছি কোন একটা ডিমের সাদা অংশটাকে চিবোচ্ছ, বা মাংসটাকে যখন চিবোচ্ছ, বা মাছটাকে চিবোচ্ছ, বা ডালটাকে চিবোচ্ছ, তার মধ্যে কিন্তু কোনো পরিপাক শুরু হয় না, কারণ সেখানে মুখের মধ্যে আমাদের প্রোটিওলাইটিক কোনো এনজাইম, প্রোটিওলাইটিক মানে প্রোটিন ভঙ্গকারী কোনো উৎসেচক আমাদের লালারসের মধ্যে থাকে না।
ভাবো শর্করা জাতীয় খাবার হচ্ছে গিয়ে পরিপাক আমাদের মুখের মধ্যে স্টার্ট হচ্ছে, কারণ ওখানে হচ্ছে গিয়ে অ্যামাইলোলাইটিক উৎসেচক রয়েছে। কিন্তু প্রোটিওলাইটিক উৎসেচক হচ্ছে গিয়ে আমাদের মুখের মধ্যে যে আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড গুলো রয়েছে 6টি, 3 জোড়া, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, দুটো দুটো করে, এই গ্রন্থিগুলো থেকে যে লালারস উৎপন্ন হয়, যেটা আমাদের মুখটাকে ভিজিয়ে রাখে, যেটাকে আমরা খুব সহজ কথায় বলি থুতু, বা হচ্ছে গিয়ে কফ, বা হচ্ছে গিয়ে যে স্যালাইভা উৎপন্ন হচ্ছে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে কি মুখের মধ্যে, তার মধ্যে প্রচুর পরিমাণে শর্করা ভঙ্গকারী উৎসেচক থাকে, কিন্তু প্রোটিন ভঙ্গকারী কোনো উৎসেচক হচ্ছে কি তার মধ্যে থাকে না মুখের মধ্যে। তাহলে প্রোটিনের পরিপাক কোথা থেকে শুরু হলো? মুখের মধ্যে কিছু হলো না, কিন্তু সেই প্রোটিনটা যখন হচ্ছে গিয়ে আমাদের পাকস্থলিতে পৌঁছচ্ছে, যেটাকে স্টমেক বলা হয়, সেই স্টমেকে পৌঁছলে স্টমেকের হচ্ছে গিয়ে একটা বিশেষ রাসায়নিক পদার্থ উৎপন্ন করে, যেটার নাম হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পেপসিন। পেপসিন নামক একটি রাসায়নিক পদার্থ হচ্ছে গিয়ে আমাদের কোথায় উৎপন্ন হয়? পাকস্থলীর মধ্যে উৎপন্ন হয়। এখানেও একটা গল্প আছে, তোমরা হয়তো জানো পাকস্থলীর মধ্যে আমাদের প্রচুর পরিমাণে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটাকে বলা হয় HCl। তো এই HCl কি করে? HCl বেসিক্যালি পেপসিনটাকে অ্যাক্টিভেট করতে বা তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে কি হলো, এই পেপসিন কি করে? আমরা যখন ওই মাছ, মাংস, পনির, ডাল খাচ্ছি বা দানা জাতীয় শস্য খাচ্ছি যেটার মধ্যে, তো সেই প্রোটিনগুলো ভেঙে ভেঙে প্রোটিওজ, পেপটোন বা বিভিন্ন ধরনের পলিপেপটাইড নামক ছোট ছোট বড় বড় পলিপেপটাইড, যেহেতু বলছি বড় বড় পেপটাইড চেন, অ্যামাইনো অ্যাসিডের চেন, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের এরকম এক একটা করে প্রোটিনের চেন তৈরি করে। তারপরে কি হয়? তারপরে সেইটা যখন হলো, প্রোটিওজ, পেপটোন বা পলিপেপটাইড নামক পদার্থগুলো তৈরি হলো প্রোটিনটা ভেঙে, তারপরে আমাদের অগ্নাশয়, যেটা হচ্ছে কি ইংলিশে বলা হয় প্যানক্রিয়াস, অগ্নাশয় রস বা আন্তরিক রস তোমরা হয়তো বইতে পড়ে থাকবে, যেটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। সেই প্যানক্রিয়াটিক জুসের মধ্যে বেশ কিছু উৎসেচক থাকে। সেই উৎসেচকগুলোর নাম হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ এবং প্রোএলাস্টেজ নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টে হচ্ছে গিয়ে উৎসেচক থাকে। এই উৎসেচকগুলো তৈরি কোথায় হয়? তৈরি হচ্ছে গিয়ে প্রধানত হচ্ছে গিয়ে প্যানক্রিয়াসের মধ্যে, অগ্নাশয়ের মধ্যে হচ্ছে, কিন্তু এই ফর্মে তৈরি হয় না। ওরা একটা ইনঅ্যাক্টিভ ফর্মে হচ্ছে গিয়ে অগ্নাশয়ের মধ্যে তৈরি হয়। তারপর অগ্নাশয় থেকে যখন এরা হচ্ছে গিয়ে আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করে, ক্ষুদ্রান্তের পার্টিকুলারলি ডিওডিনামে প্রবেশ করছে, সেই ডিওডিনামের মধ্যে পেপসিনের দ্বারা কি হয়? সেগুলো অ্যাক্টিভ ফর্মে পরিণত হয়, ঠিক আছে? দ্যাট ইজ ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ। এগুলোর অপরিণত পরিস্থিতি ফর্মগুলোকে বলা হয় প্রো প্রো এলাস্টেজ, বা হচ্ছে গিয়ে কার্বক্সিপেপটাইডেজের হচ্ছে গিয়ে প্রো কার্বক্সিপেপটাইডেজ, এরকম বিভিন্ন ধরনের নাম রয়েছে। তো এই উৎসেচকগুলো কি করে? এই প্রোটিওজ, পেপটোন, পলিপেপটাইড গুলোকে ভেঙে ভেঙে আরো ছোট ছোট পেপটাইডে পরিণত করে এবং সেখান থেকে তৈরি করে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলোকেই বেসিক্যালি আমরা কি করতে পারি? শোষণ করতে পারি। সেই শোষণের পদ্ধতিটা কিরকম হয়? সেই শোষণের পদ্ধতিটা যদি বেসিক্যালি দেখা হয়, তাহলে ডায়েটারি প্রোটিন, আমরা খাবারের মধ্যে দিয়ে যে প্রোটিনটা খেলাম, মুখের মধ্যে শুধু আমরা চেবালাম, কিন্তু সেখানে কিছু কাজ হলো না, সেখানে কোনো উৎসেচক হচ্ছে কি সেই প্রোটিনটাকে ভাঙলো না। যখন সেটা পাকস্থলীতে প্রবেশ করলো, তখন HCl এবং পেপসিনের উপস্থিতিতে সেই প্রোটিনটা কি হলো? ভেঙে গেল। ভেঙে ভেঙে প্রোটিওজ, পেপটোন, পলিপেপটাইড নামক কিছু পদার্থ তৈরি করলো। সেগুলোর উপরে আবার হচ্ছে কি আমাদের যে আন্তরিক রস থেকে যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন তৈরি করলো, সেই ট্রিপসিন, কাইমোট্রিপসিন সেগুলোকে আরো ছোট ছোট হচ্ছে কি পেপটাইডে পরিণত করলো, ভেঙে দিল, বা এক একটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করলো। সেই অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের রক্তে প্রবেশ করে এবং সেই রক্ত থেকে আমরা সেই অ্যামাইনো অ্যাসিড গুলো যেখানে যেখানে আমাদের দরকার, বিভিন্ন কোষের মধ্যে দরকার, আমাদের যকৃতের মধ্যে হয়তো দরকার, ধরো আমাদের হচ্ছে গিয়ে পেশির মধ্যে দরকার, যেখানে দরকার সেখানে সেই অ্যামাইনো অ্যাসিড গুলো পৌঁছে যায় এবং
গঠনমূলক যদি যে কাজগুলো রয়েছে সেটা হয়তো কোনো প্রোটিন তৈরি করতে কাজে লাগতে পারে, সেটা বিভিন্ন ধরনের হচ্ছে কি প্রোটিন মানে সেটা হয়তো অন্য একটা উৎসেচক তৈরি করতে আবার লাগলো, সেটা হয়তো আমাদের শরীরে বিভিন্ন যে হরমোনগুলো তৈরি হচ্ছে সেই হরমোনগুলো তৈরি করতে সেই অ্যামাইনো অ্যাসিড গুলো লাগলো। তো এই কাজে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের রয়েছে। এবং ইন্টারেস্টিংলি শর্করার ক্ষেত্রেও যেমন দেখেছিলে প্রোটিনের ক্ষেত্রেও সোডিয়ামের দরকার পড়ে। অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা অ্যাবজর্ব করতে চাই সেক্ষেত্রেও আমাদের সোডিয়াম নামক উপাদানটার দরকার পড়ে মিনারেলের, এবং তার সাথে দরকার পড়ে হাইড্রোজেন আয়নের। এই হাইড্রোজেন এবং সোডিয়াম যদি আমাদের খাবারের মধ্যে বা ক্ষুদ্রান্তে যেটা পৌঁছচ্ছে আলটিমেটলি পরিপাক হয়ে, সেটা হয়তো ন্যাচারাল ফর্মে সেই খাবারটার মধ্যে সেই সোডিয়ামটা থাকতে পারে, হাইড্রোজেন রয়েছে অবভিয়াসলি, এবং তাছাড়াও আমরা যে খাবারের মধ্যে নুন দিচ্ছি খুব সহজভাবে বলতে গেলে সেখানেও যে সোডিয়ামটা উপস্থিত রয়েছে। এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি তোমার এখানে প্রশ্ন আসতে পারে এতই যদি সোডিয়ামের গুরুত্বের কথা বলি তাহলে হচ্ছে গিয়ে নুন খেলে ব্লাড প্রেশার বেড়ে যায়, তাহলে তো সেটা একটা ক্ষতিকারক জিনিস, নুন তো খাওয়া উচিত নয়। অবভিয়াসলি নির্দিষ্ট একটা পরিমাণের হচ্ছে গিয়ে সোডিয়ামের দরকার পড়ে, কিন্তু মাত্রাতিরিক্ত সোডিয়াম কিন্তু শরীরের পক্ষে ক্ষতি করবে। দ্যাট ইজ কল্ড হাইপার টেনশন। বা তোমরা বাড়িতেও হয়তো অনেক ক্ষেত্রে শুনে থাকবে বা আশেপাশে রিলেটিভদের মধ্যে হয়তো অনেক সময় শুনে থাকবে যে কেউ কেউ হচ্ছে কি রয়েছে হাই বিপির পেশেন্ট রয়েছে, যাদের ব্লাড প্রেশার হচ্ছে কি হাই। তো সেই ধরনের পেশেন্টদের, সেই ধরনের রোগীদেরকে সোডিয়াম কিন্তু তাদের পক্ষে খুবই ডেঞ্জারাস। কিন্তু আবার একইভাবে শর্করা এবং প্রোটিন জাতীয় খাবারকে যদি অ্যাবজর্ব করতে হয় ন্যূনতম একটা পরিমাণের সোডিয়ামের দরকার পড়বেই খাবারের মধ্যে। সেই সোডিয়ামটা বাইরে থেকে আসুক নুনের দ্বারা অথবা অন্য কোনো ন্যাচারাল সোর্স থেকে সেই সোডিয়ামটা খাবারের মধ্যে পরিপাকের সময় উপস্থিত থাকাটা দরকার, যাতে সেটা অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন ধরনের সুগার যেমন গ্লুকোজ গ্যালাক্টোজকে অ্যাবজর্ব করতে, শোষণ করতে সাহায্য করতে পারে। ঠিক আছে, তো এইরকম একটা পদ্ধতিতে হচ্ছে গিয়ে দেখো কি হয়, আমাদের লুমেন যেটা হচ্ছে গিয়ে আমাদের অন্ত্রের মধ্যে যখন হচ্ছে গিয়ে পেপটাইডটা রইলো, এখানে দেখো তিনটে ভায়োলেট কালার বা তিনটে ব্লু কালারের দেখানো আছে। তো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তিনটে মানে ট্রাই পেপটাইড। সেইটা হচ্ছে গিয়ে ভেতরে গেল কোষের ভেতরে, সেখান থেকে হচ্ছে গিয়ে ছোট্ট ছোট্ট অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, এবং সেই অ্যামাইনো অ্যাসিডটা আলটিমেটলি কোথায় চলে যায়, সেই অ্যামাইনো অ্যাসিডটা রক্তের মধ্যে প্রবেশ করে। এই সহজ পদ্ধতিতে তারপরে যেই রক্তে প্রবেশ করলো অবশ্যই সেই রক্তের মাধ্যমে সেটা সারা দেহে ছড়িয়ে পড়ছে, এবং সারা দেহে ছড়িয়ে পড়ার পরে আমার যেখানে যেখানে দরকার, ধরো কেউ তোমরা এক্সারসাইজ করছো, কেউ হচ্ছে গিয়ে জিমে গিয়ে কিছু ট্রেনিং করছো, বা ধরে নাও তোমরা হচ্ছে গিয়ে এখন তোমরা ক্লাস 9 মানে ধরে নাও 13 বছর 14 বছর বয়স, এই সময়তে হচ্ছে গিয়ে মস্তিষ্কে আমাদের পিটুইটারি গ্রন্থিতে প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন তৈরি করছে। এই প্রত্যেকটা যে হরমোনের কথা বলা হচ্ছে সেই হরমোনগুলো তৈরি করতে গেলেও তার বেসিক যে জিনিসটার দরকার সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। এবং এই অ্যামাইনো অ্যাসিডের সাপ্লাই কোথা থেকে হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিডের অন্যতম একটা সাপ্লাই লাইন হচ্ছে আমরা খাবারের মাধ্যমে কি পরিমাণ অ্যামাইনো অ্যাসিড খাচ্ছি। সেটা প্ল্যান্ট বেসড হতে পারে, উদ্ভিদ থেকে আসছে সেই অ্যামাইনো অ্যাসিডটা, অথবা কোনো প্রাণীজ প্রোটিনের মাধ্যমে সেই অ্যামাইনো অ্যাসিডটা হয়তো আমরা পাচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে গেল অ্যাবজর্পশন অফ প্রোটিন, প্রোটিন কিভাবে শোষণ হয়। আবার তাহলে শর্করা এবং প্রোটিন যদি আমরা আলোচনা করি তাহলে লাস্ট একটা কম্পোনেন্ট রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ফ্যাট বা লিপিড। কারোর কোনো কোশ্চেন আছে এখনো পর্যন্ত? এনি কোশ্চেন এনি ডাউট? আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তো তার ফলে আই ক্যান্ট সি ইওর এক্সপ্রেশন। কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো ডাউট আছে প্রোটিনের পরিপাক এবং প্রোটিনের হচ্ছে গিয়ে শোষণ নিয়ে? তাহলে আদারওয়াইজ আমরা হচ্ছে কি খুব কুইকলি একটুখানি লিপিডের কিভাবে হয়, যেমন ধরো আমরা খাবারের সময় আরেকটা জিনিসও খাই, অনেক সময় তেল থাকে খাবারের মধ্যে। খুব সহজভাবে বললে আমরা মাখন দিচ্ছি খাবার খাওয়ার সময়, কখনো কখনো নিচ্ছি, হয়তো কেউ ঘি নিচ্ছে একটুখানি শুরুর দিকে। তো বা কোনো রান্না করার সময় হয়তো তাতে হচ্ছে কি ঘি দেওয়া আছে, বাটার দেওয়া আছে বা তেল দেওয়া আছে, কোনো ভাজাভুজি খাবার খাচ্ছি যেটা খেতে খুবই ভালো লাগছে। তো সেই ধরনের খাবারগুলো যখন আমরা খাচ্ছি তাহলে তার মধ্যে
কি থাকছে, লিপিড থাকছে বা ফ্যাট থাকছে। তাহলে সেই ফ্যাটের ডাইজেশনটা কোথা থেকে হয়? ফ্যাট মানে আমরা এখানে ডায়েটারি ফ্যাটের মধ্যে আমরা বেসিক্যালি ট্রাইগ্লিসারাইডটাকে যদি চিন্তা করি নামক একটি ফ্যাট, সেটাও মুখের মধ্যে তার কোনো পরিপাক হয় না। পাকস্থলীর মধ্যেও সেখানে এখানে একটা হচ্ছে কি একটা লাইপেজ নামক উৎসেচকের দরকার পড়ে। তোমরা যেটা এখানে দেখতে পাচ্ছ, আমাদের শরীরে 3 ধরনের লিপিড ভঙ্গকারী হচ্ছে কি উৎসেচক রয়েছে। কি রয়েছে? লিপিড ভঙ্গকারী উৎসেচক, যেটাকে বলা হয় লাইপেজ। লাইপেজের কাজ কি? লিপিডকে ভাঙবে, যেটা হচ্ছে কি আমাদের লিপিডের পরিপাকে অংশগ্রহণ করে। দ্যাট ইজ লিঙ্গুয়াল লাইপেজ, যেহেতু সাবলিঙ্গুয়াল নামক আমাদের যে গ্রন্থিটা রয়েছে মুখেতে, সেখান থেকে তৈরি হচ্ছে। 2 নম্বর লাইপেজটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা আমাদের গ্যাস্ট্রিক বা পাকস্থলীতে তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে গিয়ে প্যানক্রিয়াটিক লাইপেজ। প্যানক্রিয়াসটা একটু আগেই বললাম, যেটার বাংলা হচ্ছে গিয়ে অগ্নাশয়। তাহলে একটা হচ্ছে মুখে, একটা হচ্ছে পাকস্থলীতে, আর একটা হচ্ছে অগ্নাশয়তে। তো এই 3টে লাইপেজ হচ্ছে গিয়ে বেসিক্যালি কাজ করে, এবং যেটা কি করে, এই আমরা যে খাবারের মাধ্যমে যে ট্রাইগ্লিসারাইড বা লিপিডটাকে ইনটেক করছি, সেই লিপিডটাকে, এবং অবভিয়াসলি এখানে একটা বিশেষ উপাদান হেল্প করে, সাহায্য করে, যেটা হচ্ছে আমাদের গল ব্লাডার থেকে এবং যকৃৎ থেকে বাইল সল্ট নামক একটি পদার্থ তৈরি হয়। কি নাম? বাইল সল্ট, যেটা আমি একটু আগে আন্ডারলাইন করলাম। ঠিক আছে? এই বাইল সল্টটা কি করে মোনো এবং ডাইস্যাকারাইড গুলোকে সাবানের ফেনার মতো একটা মিশেল বলা হয় ওটাকে, ওরকম একটা স্ট্রাকচার তৈরি করে, যেটা ডাইরেক্টলি না ভেঙে ওই পুরো উপাদানটা, পুরো জিনিসটাই, মোনো এবং ডাইগ্লিসারাইডটা কি হয়, আমরা অ্যাবজর্ব, আমরা শোষণ করে নিই। কোথা থেকে শোষণ করি? সেইটা যখন আমাদের অন্ত্রে প্রবেশ করে। অন্ত্র মানে বেসিক্যালি আমি কোন অন্ত্রটার কথা বলছি? বৃহদন্ত্র নয়, ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইনে হচ্ছে কি আমাদের সেই অ্যাবজর্পশনটা হচ্ছে কি, ইন্টেস্টিনাল যে আমাদের কোষগুলো রয়েছে, তারা কি করতে পারে, তারা মোনো এবং ডাইগ্লিসারাইডকে শোষণ করতে পারে। আমরা কুইকলি এই ভিডিওটা একটা দেখে নেবো। এটা হচ্ছে কি একটা ইউটিউবেরই ভিডিও, কি হয়, কারণ লিপিড ডাইজেশনটা তাহলে তোমাদের বুঝতে একটুখানি সুবিধা হতে পারে। Foods such as meats, dairy products, seeds, nuts, and oils contain dietary fat. And fat is a common example of a lipid. And in this lesson, you will learn about the unique way lipids such as fats are broken down and absorbed out of the digestive tract. কিভাবে সেটা অ্যাবজর্পশনটা বা শোষণটা হয় লিপিডের। A fat-like molecule that does not have the ability to dissolve in water. This inability to dissolve in water adds an element of difficulty to fat digestion. Because fat does not like water, it tends to clump together and form large droplets as it moves through your digestive system. By the time fat reaches your small intestine, it has not been digested at all. So dietary fat in the small intestine looks like a fairly large glob of fat. These globs remain until bile that is produced in the liver and stored in the gallbladder mixes with the large fat droplets. এবং সেটা কোথায় চলে যায়? সেটা গল ব্লাডারের মধ্যে চলে যায়। গল ব্লাডারের হচ্ছে কি মধ্যে সেটা জমা থাকে, এবং গল ব্লাডার থেকে সেটা কোথায় চলে আসে? অন্ত্রের মধ্যে চলে আসে। ঠিক আছে? তো যাদের গল ব্লাডারে অপারেশন হয় বা যাদের গল ব্লাডারে স্টোন হচ্ছে, তো সেক্ষেত্রে লিপিড জাতীয়, ফ্যাট জাতীয় খাবার খাওয়াটা অনেক রেস্ট্রিকশন তৈরি হয়। And this aids digestion because the fat digesting enzyme pancreatic lipase এটা অগ্নাশয় থেকে এই লাইপেজটা উৎপন্ন হয়। কোথায় চলে আসে? ডিওডিনামের অংশে চলে আসে। When pancreatic lipase acts on the lipid, it breaks প্যানক্রিয়াটিক লাইপেজ কি করলো? লিপিডের উপরে কাজ করলো, ওটা তৈরি করলো ফ্রি ফ্যাটি অ্যাসিড আর মনোগ্লিসারাইড, কখনো কখনো ডাইগ্লিসারাইডও তৈরি করে। ওকে, এবার স্মল ইন্টেস্টাইন এই পদার্থটাকে হচ্ছে গিয়ে শোষণ করতে পারে, ডাইগ্লিসারাইডকে বা মনোগ্লিসারাইডকে। ওকে, তো আলটিমেটলি যদি দেখা হয়, তাহলে তোমরা দেখতে পাবে শর্করা জাতীয় খাবারটা আমাদের মুখের মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে পরিপাক শুরু হচ্ছে। লিপিড এবং প্রোটিনের মুখেতে কোনো পরিপাক হচ্ছে না। প্রোটিনের পরিপাক শুরু হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে, এই পাকস্থলীর মধ্যে। পাকস্থলীতে আবার লিপিড এবং স্টমাক বা পাকস্থলীতে হচ্ছে গিয়ে শর্করার কোনো ধরনের পরিপাক হচ্ছে না। এবং শোষণটা মেনলি হচ্ছে গিয়ে
আলটিমেটলি পরিপাকটা সম্পূর্ণ হচ্ছে যখন সেই খাবারটা ডুওডিনামে প্রবেশ করছে, ডিওডিনামে, এবং ডিওডিনামের পরবর্তী জেজুনাম এবং ইলিয়ামে বাকি শোষণটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, হয়ে সেটা হচ্ছে কি আমাদের রক্তে প্রবেশ করছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। কারোর যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। ওকে, সো থ্যাংক ইউ। বাঁশবাড়ি মিউনিসিপ্যাল হাই স্কুল, কোনো কোশ্চেন আছে? বা শ্রীরামপুর গার্লস? ইটস অলরেডি অলমোস্ট 45, পুজোর আগে এই পর্যন্তই। তো ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক নিয়ে তোমরা একটু আগে টিফিনের পরে, এটা বোধহয় ফার্স্ট ক্লাস, তো কে কে কি কি খেয়েছো সেটা একটুখানি মনে করো, এবং সেই খাবারগুলোর স্টমাকের মধ্যে পৌঁছানোর পরে, পাকস্থলীতে পৌঁছানোর পরে, অলরেডি আশা করা যায় যে পাকস্থলীতে পৌঁছে গেছে মুখ থেকে, কারণ খাওয়াটা অনেকক্ষণ আগে হয়ে গেছে। এবং পাকস্থলীর মধ্যে এখন কি কি ঘটনা ঘটছে, কোন কোন উৎসেচক পাকস্থলীতে বেরোচ্ছে বা মুখের মধ্যে বেরিয়েছিল, এবং সেই পাকস্থলী থেকে খাবারটা যখন ডিওডিনামে ঢুকবে তখন ডিওডিনামের মধ্যে কি কি যুদ্ধ চলবে, সেই খাবারটার উপরে, খাবারের ছোট্ট ছোট্ট অংশটার উপরে বিভিন্ন ধরনের আন্তরিক রসগুলো কাজ করবে এবং সেটাকে আরো টুকরো টুকরো অংশে ভেঙে দেবে, যেটা যাতে আমরা সেটাকে শোষণ করতে পারি। শোষণ করে সেটা যখন রক্তে পৌঁছবে, রক্ত থেকে যেখানে দরকার সেখানে আবার সে পৌঁছে গিয়ে সেই পার্টিকুলার কাজটা হচ্ছে কি করবে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে পুজোর হচ্ছে কি শুভেচ্ছা। সো দিস ইজ অল ফর টুডে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন্স। তো স্যার বা কোঅর্ডিনেটর যারা রয়েছেন, বিবেক দি স্যার, একটু রিকোয়েস্ট করবো অ্যাটেন্ডেন্সটা একটু যদি চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে, হাত তুলে কি বলতে চাইছো? মাইক্রোফোনে কিছু বললে না? ওকে, থ্যাংক ইউ, ইউ ক্যান লিভ। একটু স্যার বা ম্যাডাম বা যিনি কোঅর্ডিনেটর রয়েছেন একটু রিকোয়েস্ট করবো যদি অ্যাটেন্ডেন্সটা আপনারা একটুখানি চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। বাঁশবাড়ি মিউনিসিপ্যাল হাই স্কুল বা শ্রীরামপুর গার্লস, অন্য স্কুলগুলো একটুখানি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। ওকে।